আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম তুরস্ককে রুখতে ইসরায়েল গ্রিস জোট এরদোয়ানের কড়া বার্তা। এরপর জানিয়ে দিব পূর্ব জেরুজালেমে আবাসিক ভবন গুড়িয়ে দিল ইসরায়েল। তারপর জানিয়ে দিব চীন তাইওয়ানে হামলা করলে রাশিয়া ইউরোপকে ব্যস্ত রাখতে পারে। আরও জানিয়ে দিব পারমাণবিক সাবমেরিনে নজর দক্ষিণ কোরিয়ার, ট্রাম্পের সমর্থন। এবং সর্বশেষ শিরোনাম থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ। তুরস্ককে রুখতে ইসরায়েল গ্রিস জোট এরদোয়ানের কড়া বার্তা। জেরুজালেমে অনুষ্ঠিত সাম্প্রতিক ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনের মধ্য দিয়ে পূর্ব ভূমধ্যসাগরে ভূ-রাজনৈতিক উত্তেজনার পারদ নতুন করে চড়তে শুরু করেছে। গ্রিস, ইসরায়েল এবং গ্রিক সাইপ্রাস প্রশাসনের এই বৈঠককে নিছক কূটনৈতিক আলাপচারিতা হিসাবে না দেখে বরং তুরস্কের বিরুদ্ধে একটি কৌশলগত বলয় তৈরির প্রচেষ্টা হিসাবেই দেখছেন বিশ্লেষকরা। এই অঞ্চলের বিপুল অফশোর গ্যাস ভাণ্ডার এবং মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে জ্বালানি সরবরাহের পাইপলাইন করিডর বর্তমানে কৌশলগত প্রতিযোগিতার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তুর্কি বিশ্লেষক গোকচে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস ইস্ট মেড প্রাকৃতিক গ্যাস পাইপলাইন, গ্রেট সি ইন্টারকানেক্টর বিদ্যুৎ লাইন এবং ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডর IMEC নিয়ে বিশদ আলোচনা করেছেন। আঙ্কারার সমাজবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এমএতে গজুজেলি মনে করেন, জেরুজালেমকে সম্মেলনের স্থান হিসাবে বেছে নেওয়াটা প্রতীকী এবং এই জ্বালানি প্রকল্পগুলোর মূল লক্ষ্য হল আঞ্চলিক স্থিতিশীলতার দোহাই দিয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে তুরস্ক এবং উত্তর সাইপ্রাসকে পুরোপুরি কোণঠাসা করা। তার মতে এটি আঙ্কারার ব্লু হোমল্যান্ড মতবাদের স্বার্থকে চ্যালেঞ্জ করার একটি সুপরিকল্পিত কৌশল। জ্বালানি সহযোগিতার আড়ালে বড় ধরনের সামরিক প্রস্তুতিও চলছে। গ্রিস সম্প্রতি ইসরায়েলের সহায়তায় একিলিস শিল্ড নামক একটি বহু বিলিয়ন ইউরোর মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ঘোষণা দিয়েছে। এটি তুরস্কের সীমান্ত এবং ইজিয়ান সাগর জুড়ে মোতায়েন করা হবে। গ্রিসের বিশ্লেষক সেরবোস স্পষ্টভাবেই বলেছেন, ইসরায়েলের সাথে এই গভীর সামরিক সহযোগিতা আঙ্কারার নৌ আধিপত্য বা ব্লু হোমল্যান্ড নীতিকে প্রতিহত করার জন্যই অপরিহার্য। এছাড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ বড় ধরনের অস্ত্র চুক্তির বিষয়টিও আলোচনায় রয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ইস্তানবুলে একটি নৌ কুচকাওয়াজে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি জানিয়েছেন, তুরস্ক প্রতিবেশীদের সাথে শান্তি ও স্থিতিশীলতা চায় এবং কোনো দেশের ভূখণ্ডের প্রতি তাদের উচ্চাভিলাষ নেই। তবে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তুরস্ক তার সার্বভৌমত্ব বা অধিকার লঙ্ঘনের ঘটনা কোনোভাবেই সহ্য করবে না। এরদোয়ান জোর বলেন, তুরস্কের সকল সামরিক বিনিয়োগ যুদ্ধের প্রস্তুতির জন্য নয়, বরং নিজেদের স্বাধীনতা ও ভবিষ্যৎ রক্ষার স্বার্থেই করা হচ্ছে। গাজার সংঘাত ছাপিয়ে এখন পূর্ব ভূমধ্যসাগরের জ্বালানি রাজনীতি ও সামরিক সমীকরণই এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখছে। পূর্ব জেরুজালেমে আবাসিক ভবন গুড়িয়ে দিল ইসরায়েল। ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমে একটি 4 তলা আবাসিক ভবন সোমবার বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে শতাধিক ফিলিস্তিনি বাসিন্দা গৃহহীন হয়ে পড়েছে। মানবাধিকার কর্মীরা বলছেন, চলতি বছরে ওই এলাকায় এটি সবচেয়ে বড় ধরনের উচ্ছেদের ঘটনা। ওল্ড সিটির কাছে সিলওয়ান মহল্লায় অবস্থিত ভবনটিতে প্রায় 1 ডজন অ্যাপার্টমেন্ট ছিল। এই অ্যাপার্টমেন্টগুলোতে নারী, শিশু ও বয়স্কসহ আনুমানিক 100 জন মানুষ বসবাস করতেন। সংযুক্ত পূর্ব জেরুজালেমে অনুমোদনহীন নির্মাণ বলে যেসব স্থাপনা ইসরায়েলি কর্মকর্তারা চিহ্নিত করছেন, সেগুলো ভাঙার ধারাবাহিক অভিযানের সর্বশেষ ঘটনা এটি। ভবনটির বাসিন্দা ঈদ শাওয়ার বলেন, এই উচ্ছেদ আমাদের সব বাসিন্দার জন্যই এক ভয়াবহ ট্র্যাজেডি। 5 সন্তানের এই জনক আরও বলেন, আমরা ঘুমিয়ে থাকা অবস্থায় তারা দরজা ভেঙে প্রবেশ করে এবং বলে শুধু কাপড় বদলানো ও প্রয়োজনীয় কাগজপত্র নেয়ার সময় দেয়া হবে। তিনি আরও জানান, তার 7 সদস্যের পরিবারকে গাড়িতেই রাত কাটাতে হবে। এএফপির এক সাংবাদিক জানান, সোমবার ভোরে 3টি বুলডোজার ভবনটি ভাঙা শুরু করে। এ সময় ভবনটির বাসিন্দারা পাশেই দাঁড়িয়েছিলেন। তাদের কাপড় চোপড় ও মালপত্র পাশের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। ইসরায়েলি পুলিশ আশেপাশের সড়কগুলো ঘিরে রাখে। নিরাপত্তা বাহিনী পুরো এলাকায় মোতায়েন করা হয় এবং প্রতিবেশী বাড়িগুলোর ছাদেও তারা অবস্থান নেয়। অধিকার কর্মীদের মতে, ব্যক্তি মালিকানাধীন ফিলিস্তিনি জমিতে নির্মিত ভবনটির অনুমোদন না থাকায় ভাঙার তালিকায় ছিল। মানবাধিকার কর্মীদের ভাষ্য অনুযায়ী ইসরায়েলের কঠোর পরিকল্পনা নীতির কারণে ফিলিস্তিনিদের জন্য নির্মাণ অনুমতি পাওয়া অত্যন্ত কঠিন। এই ইস্যুটি বছরের পর বছর ধরে পূর্ব জেরুজালেম এবং অধিকৃত পশ্চিম তীরে উত্তেজনা উস্কে দিচ্ছে।
চীন তাইওয়ানে হামলা করলে রাশিয়া ইউরোপকে ব্যস্ত রাখতে পারে। উত্তেজনার এক পর্যায়ে চীন যদি তাইওয়ানের উপর সামরিক আক্রমণ শুরু করে তবে রাশিয়া ইউরোপকে ব্যস্ত রাখার চেষ্টা করতে পারে বলে সতর্ক করে দিয়েছেন ন্যাটো সচিব মার্ক রুট। স্থানীয় সময় রবিবার ২১ ডিসেম্বর জার্মানির BILD সংবাদপত্রের সাথে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, বেইজিং এবং মস্কো ঘনিষ্ঠভাবে সংযুক্ত এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে কোনো উত্তেজনার সরাসরি ইউরোপীয় নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, আমরা চীন ও রাশিয়ার মধ্যে বৈশ্বিক সংযোগও দেখতে পাচ্ছি। চীন তাইওয়ানের দিকে তাকিয়ে আছে। তার মতে, চীন তাইওয়ানে সামরিক পদক্ষেপ নেয় তাহলে পুটিনের নেতৃত্বে তার জুনিয়র অংশীদার রাশিয়ার উপর চাপ সৃষ্টি করবে, যাতে আমরা এখানে ইউরোপে ব্যস্ত থাকি। রুট বলেন, এই পটভূমিতে ন্যাটোকে জরুরিভাবে তার প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে হবে। তিনি সতর্ক করেন, মস্কো ভারী ক্ষয়ক্ষতি বহন করতে প্রস্তুত রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, পুতিন তার নিজের 1.1 মিলিয়ন মানুষকে উৎসর্গ করতে প্রস্তুত। তবে এবছর তিনি খুব কম অগ্রগতি করেছেন। ন্যূনতম আঞ্চলিক লাভ শুরুর বছরের তুলনায় ইউক্রেনীয় ভূখণ্ডের 1% এরও কম। রুট উল্লেখ করেন, যদি রাশিয়া পুরো ইউক্রেনীয় নিয়ন্ত্রণ অর্জন করে তাহলে ন্যাটোর জন্য এর ব্যাপক প্রতিক্রিয়া হবে এবং হেগে আমরা যে বিষয়ে একমত হয়েছিলাম তার চেয়েও অনেক বেশি ব্যয় করতে হবে। তিনি ইঙ্গিত দেন, ইউক্রেনের সম্ভাব্য সৈন্য প্রেরণের বিষয়ে আলোচনা চলছে। বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইঙ্গিত দিয়েছে যে তারা ইচ্ছা করলে সৈন্য প্রেরণে ইচ্ছুক থাকবে। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে। দ্বীপটিকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে শক্তি ব্যবহার করার কথা কখনোই অস্বীকার করেনি দেশটি। দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো এলাকা নিজেদের বলে দাবি করে আসছে চীন। এ নিয়ে আশেপাশের ছোট দেশগুলোর সাথে তাদের বিরোধ দীর্ঘদিনের। পারমাণবিক সাবমেরিনে নজর দক্ষিণ কোরিয়ার, ট্রাম্পের সমর্থন। প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে পারমাণবিক সাবমেরিন যুক্ত করার উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়া। তাদের এই পদক্ষেপে সমর্থন জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, অত্যাধুনিক প্রযুক্তির এই সাবমেরিনের মাধ্যমে জলপথে উত্তর কোরিয়া ও চীনের হুমকি মোকাবেলায় কয়েক ধাপ এগিয়ে যাবে দেশটি। দীর্ঘদিন ধরে নিজেদের প্রতিরক্ষা খাতে পরমাণুচালিত সাবমেরিন যোগ করার কথা ভাবছে দক্ষিণ কোরিয়া। তবে তাদের এই আশা পূরণে বাধা হয়ে দাঁড়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি। বিভিন্ন সময়ে হোয়াইট হাউসের সঙ্গে এই বিষয়ে সমঝোতা চেষ্টা চালালেও তাতে ব্যর্থ হয় সিউল। তবে চলতি বছরের অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে সরাসরি সাবমেরিন তৈরির প্রস্তাব দেন লি জে মিউং। তাতে সায়ও দেন প্রেসিডেন্ট ট্রাম্প। পরমাণুচালিত সাবমেরিন পেলে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও ভারতের কাতারে যুক্ত হবে দক্ষিণ কোরিয়া। ডিজেল চালিত সাবমেরিনের তুলনায় দীর্ঘ সময় পানির নিচে থাকার সক্ষমতা, দ্রুতগতি ও তুলনামূলক কম আওয়াজ সব মিলে অত্যাধুনিক এই যানে রয়েছে বহু সুবিধা, যা দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা খাতকে অনেকটাই এগিয়ে নিতে সক্ষম। এমনকি জলপথে চীন ও উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা প্রতিহতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে সাবমেরিনটি। উত্তর কোরিয়ার বাড়তে থাকা সক্ষমতা এবং চীনের পরমাণুচালিত সাবমেরিনের গতিবিধি নজরদারিতে এটিকে গেম চেঞ্জার হিসেবে দেখছেন দেশটির প্রতিরক্ষা বিশ্লেষকেরা। তবে কোথায় এই সাবমেরিন তৈরি হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ট্রাম্প চান যুক্তরাষ্ট্রের মাটিতে ফিলাডেলফিয়া শিপইয়ার্ডে এই সাবমেরিন নির্মাণ করতে। তবে সিউলের আশায় নিজ দেশের মাটিতে নিজস্ব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তারা এই যান উৎপাদন করবে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে তৈরি হলে তা কার্যত সরাসরি অস্ত্র কেনার সমান। আর দক্ষিণ কোরিয়ার দীর্ঘমেয়াদী লক্ষ্য এতে পূরণ হবে না। উল্টো পুরো প্রক্রিয়ার সময় লাগতে পারে অন্তত 1 দশক। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শান্তি আলোচনার মধ্যেই সোমবার 22 ডিসেম্বর নতুন করে গোলাগুলিতে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। যুদ্ধবিরতি উপেক্ষা করে স্থানীয় সময় সোমবার ভোরে আবারও সংঘাতে জড়িয়ে পড়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনারা। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ, সীমান্তবর্তী বান্তে ও মিয়ানচে প্রদেশে F-16 যুদ্ধবিমান ব্যবহার করে 4টি বোমা ফেলেছে থাই বাহিনী। দেশটির সেনারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ভূখণ্ডে রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে কম্বোডিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বোমাবর্ষণের সময় শিশুদের নিয়ে নিরাপদে আশ্রয় নিচ্ছেন সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী হুন মানেতের কার্যালয় জানিয়েছে, সীমান্তে তাদের অংশে প্রায় 5,25,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অন্যদিকে থাইল্যান্ড জানিয়েছে তাদের ভূখণ্ডে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় 4 লাখ। থাই প্রধানমন্ত্রীর দাবি, দেশটি কখনও আগ্রাসী ভূমিকা নেয়নি। কম্বোডিয়ান বাহিনীর দখলে থাকা অধিকাংশ এলাকা পুনরুদ্ধার করা হয়েছে বলে দাবি তার। এর মধ্যেই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রতিনিধিরা আসিয়ানের বিশেষ বৈঠকে মুখোমুখি বসছেন। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসানের সভাপতিত্বে বৈঠকে যুক্তরাষ্ট্রে সরবরাহ করা স্যাটেলাইট তথ্য ও মাঠ পর্যায়ের পর্যবেক্ষণ তুলে ধরা হবে। যুক্তরাষ্ট্র উভয় পক্ষকে ভারী অস্ত্র প্রত্যাহার ও যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও চীন আলাদাভাবে কূটনৈতিক চেষ্টা চালালেও এখনও দৃশ্যমান অগ্রগতি হয়নি।